নমস্কার, দেখছেন কলকাতা টিভি 4 দিক নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, শান্তি বৈঠকের ঠিক আগে ইউক্রেনে বড়সড় হামলা। ড্রোন হানায় ইউক্রেনের রাজধানী কিভে নিহত এক শিশু সহ 3 ব্যক্তি। হামলায় আহত হয়েছেন অন্তত 10 জন। দাবি, ইউক্রেনের হামলায় নেপ্রো অঞ্চলে দুটি হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন অন্তত 10 জন, এক শিশু সহ। এই হামলাতে বেশ কয়েকজনের মৃত্যু ঘটনা ঘটেছে। নেপ্রো অঞ্চলে দুটি বাড়িতে আগুন লেগে যায় এই হামলায়। এই নিয়ে আমরা কথা বলবো। কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। আশিস দা, শুরুতে যেটা জানতে চাইবো, ঠিক কি ঘটেছে, কেন এই হামলা? কারণ শান্তি বৈঠকের কথা উঠছিল, তার মধ্যেই এই হামলা। হ্যাঁ ঋষিকেশ, ঠিকই বলেছেন আপনি। দেখুন, একটা বোঝাপড়া হয়েছে আমেরিকা, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। এখানে রাশিয়া এবং ইউক্রেন পরস্পরের সঙ্গে যুদ্ধরত, আর আমেরিকার ভূমিকাটা মধ্যস্থতাকারীর ভূমিকা। এই তিন পক্ষের মধ্যে একটা বোঝাপড়া হয়েছে যে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বা জ্বালানি কেন্দ্রগুলোতে আক্রমণ করবে না কেউ। এই বোঝাপড়ার পরে কিন্তু পরপর ঘটনা ঘটছে। আমরা এর আগে দেখেছিলাম রাশিয়ার ভেতরে অনেক সংখ্যক ড্রোন পাঠিয়ে বড়সড় হামলা চালিয়েছিল ইউক্রেন, এবং তার ছবি আমরা কলকাতা টিভির পর্দায় দেখিয়েছিলাম। এদিকে আজকে রবিবার যখন আমরা এই কথা বলছি, আজকেই সৌদি আরবে ত্রিপক্ষীয় বৈঠক শুরু হওয়ার কথা। এই ত্রিপাক্ষিক বৈঠকে অবশ্য তিন পক্ষ একসাথে মুখোমুখি বসবে না। আমেরিকা দৌত্য করবে ইউক্রেনের সঙ্গে একবার, তারপরে আবার রাশিয়ার সঙ্গে পরস্পরের কথা পরস্পরকে জানাবে, এরকমটাই ঠিক আছে। এই বৈঠকের ঠিক আগে রবিবার আজকে ভোররাত্রের দিকে, সকালের দিকে ইউক্রেনের খোদ রাজধানী কিভ শহরে বিরাট বড় হামলা চালালো রাশিয়া, এবং অসংখ্য ড্রোন সেখানে গিয়ে আছড়ে পড়ে। কিছু ড্রোনকে অবশ্য আকাশেই থামানো যায়, কিন্তু বাকি ড্রোনগুলো বিস্ফোরক নিয়ে আছড়ে পড়ে কিভ শহরের ওপরে। যেটা খবর পাওয়া যাচ্ছে যে কিভ শহরের বড় এলাকায় আগুন ধরেছে, বসবাসের বাড়িতে আগুন ধরেছে। দেখুন, আমরা কলকাতা টিভির পর্দায় দেখাচ্ছি, এটা একটা 9তলা বাড়ি। 9তলা বাড়ির ওপরে আগুন জ্বলছে দাউ দাউ করে, এবং আরও নিপ্রো এলাকায় দুটি বসবাসের বাড়িতে আগুন ধরে গেছে। শহরের বিভিন্ন জায়গায় আগুন লক্ষ্য করা যাচ্ছে। জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অন্তত 3 জন মারা গিয়েছেন এই হামলায়, তার মধ্যে একজন শিশু। অন্তত 10 জন আহত হয়েছেন, এরকমই খবর মিলছে। হ্যাঁ আশিস দা, এই যে শান্তি বৈঠক হওয়ার কথা, তার আগে এই হামলা, এই নিয়ে ইউক্রেনের কি বক্তব্য? তারা কি আদৌ আর বৈঠকে বসবে, নাকি তারা এর পরেও বৈঠকে বসবে? কি জানা যাচ্ছে বিষয়? দেখো, ইউক্রেনের বৈঠকে বসা ছাড়া কোনো উপায় নেই। বৈঠকে বসা না বসা নিয়ে কিছুটা টালবাহানা বরং করতে পারে রাশিয়া। পরিস্থিতিটা সেই রকমই রয়েছে, যুদ্ধের পরিস্থিতি। কেননা ইতিমধ্যেই ইউক্রেন বলে যে দেশটি ছিল, অর্থাৎ এটা ছিল পূর্বতন সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি জায়গা। পরবর্তীকালে যখন সোভিয়েত ইউনিয়ন উঠে যায়, তখন রাশিয়ান ফেডারেশন বলে আলাদা দেশ হয়, এবং ইউক্রেনকেও আলাদা দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে দেওয়া হয়। সেই সময় ইউক্রেনের যে জায়গা ছিল, অর্থাৎ ভূমি বা ভূখণ্ড, তার অন্তত 25% ইতিমধ্যেই রাশিয়ার দখলে এসে গেছে, এবং পরপর কিভ শহরে হামলা চলছে। কিভ হচ্ছে রাজধানী শহর ইউক্রেনের, সুতরাং ইউক্রেন এখন বলা যেতে পারে বেশ কোণঠাসা। এর মধ্যে গোদের ওপর বিস্ফোরার মতো মার্কিন যুক্তরাষ্ট্র যে অস্ত্রশস্ত্র সরবরাহ করত, সেটা প্রায় কমে এসেছে ট্রাম্পের আমলে। ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেনকে আর নতুন করে অস্ত্র পাঠানো হবে না। সুতরাং আগেকার যে চুক্তি ছিল সেই অনুযায়ী কিছু অস্ত্র হয়তো এখনও যাচ্ছে, মার্কিন অস্ত্র, কিন্তু সেটা ক্রমেই কমে আসছে, এবং অচিরেই হয়তো দেখা যাবে যে ইউক্রেনের অস্ত্র ভাণ্ডারে বড়সড় ঘাটতি বা ফাঁক দেখা যাচ্ছে। সুতরাং এই পরিস্থিতিতে ইউক্রেন যে কোনো মূল্যে একটা শান্তি চাইবে বা একটা চুক্তি চাইবে, কিন্তু রাশিয়ার কতগুলো শর্ত রয়েছে।
তার মধ্যে রয়েছে ইউক্রেন কখনো নেটোতে অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক জোট, তাতে যোগ দিতে চেয়েছিল ইউক্রেন, কিন্তু সেই যোগ দেওয়ার আবেদন প্রত্যাহার করে নিতে হবে। ন্যাটোকেও ঘোষণা করতে হবে তারা ইউক্রেনকে কখনো সদস্য করবে না। যে এলাকা রাশিয়া ইতিমধ্যেই দখল করেছে তা রাশিয়ার দখলেই থাকবে। এই ধরনের অনেকগুলো শর্ত রাশিয়া দিয়েছে। সুতরাং এই সব নিয়েই আলোচনা হবে, একটা কিছু বের করবার চেষ্টা করা হবে। এখানে আবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ট্রাম্প পাল্টা চাল চালছেন। তারা বলছেন যে ইউক্রেনকে তারা যে সহযোগিতা দিয়েছেন আর্থিক এবং অস্ত্র, সেটা কিভাবে ইউক্রেন ফেরত দেবে। প্রথমে বলেছিলেন ইউক্রেনের মাটিতে যে বিরল ধাতু পাওয়া যায় এবং পেট্রোলিয়াম পাওয়া যায় সেটা আমেরিকাকে দিয়ে দিক ইউক্রেন দীর্ঘদিনের জন্য, তাতে ঋণ শোধ হবে। এখন আমেরিকা আবার নতুন একটি শর্ত জুড়েছে বা নতুন বায়নাক্কা জুড়েছে যে ইউক্রেনের যে শক্তি কেন্দ্রগুলো বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, জ্বালানি কেন্দ্রগুলো, সেগুলো রাশিয়ার হাত থেকে বাঁচাতে একমাত্র রাস্তা নাকি ট্রাম্পের মতে যে সেগুলোর মালিকানা আমেরিকাকে দিয়ে দেওয়া হোক, তাহলে আমেরিকা সেগুলো রক্ষা করবে এবং সেই অজুহাতে মার্কিন সেনারাও ইউক্রেনে গিয়ে ঘাঁটি গাড়তে পারে। এই সব শর্ত মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে। ইউক্রেনের শক্তি কেন্দ্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তান্তরের ব্যাপারে কোনো কথা এখনো পর্যন্ত ইউক্রেন দেয়নি। সুতরাং এটা আবার আরেকটা শর্ত যেটা এই শান্তি বৈঠকের সামনে চলে আসছে। সব মিলিয়ে জট খুলবে কি খুলবে না সেটা বোঝা যাবে আজকে একটু গভীর রাত্রের দিকে। কিছু কিছু খবর হয়তো চলকে বেরোবে, কিন্তু একটু পরেই সৌদি আরবের রিয়াদে শুরু হতে চলেছে শান্তি বৈঠক। হ্যাঁ, একদমই। আশিস দা, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। ইউক্রেনে আবারও হামলা চালিয়েছে রাশিয়া এবং ড্রোন হামলাতে এক শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। রাজধানী শহর কিভে এই হামলা চলেছে, পাশাপাশি নেপ্রা সেখানেও কিন্তু হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত 10 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে, এমনটাই দাবি করছে ইউক্রেন। তবে শান্তি বৈঠকের আগে এই ধরনের হামলাতে কিন্তু কোথাও গিয়ে এই বৈঠক নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে। তবে ইউক্রেনের এই বৈঠকে বসা ছাড়া কোনো উপায় নেই বলে জানালেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। রাশিয়ার কুরস্ক শহরে ইউক্রেনের যেটুকু অগ্রগতি হয়েছিল তাও খোয়া যাচ্ছে রাশিয়ার পাল্টা হানার। কুরস্ক ছেড়ে পালাচ্ছেন ইউক্রেন সেনা। বিরাট সংখ্যক ইউক্রেনীয় সেনা রাশিয়ার হাতে বন্দীও হয়েছেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। রাশিয়া আগে বলেছিল ইউক্রেনের সেনারা অস্ত্রসহ আত্মসমর্পণ করলে তাদের প্রাণে মারা হবে না। প্রাণে মারার অনুরোধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঠিক কত সেনা রাশিয়ার হাতে ধরা পড়েছেন, তাদের ভাগ্যে কি অপেক্ষা করছে তা এখনো পরিষ্কার নয়। এই নিয়ে আমরা কথা বলবো। কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে সরাসরি। আশিস দা, ঠিক কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেক্ষেত্রে? তাদের কি এই যে সেনা যারা বন্দী রয়েছেন রাশিয়ার হাতে, তাদের কি প্রাণে হত্যা করা হবে নাকি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? দেখো, এইটা একটু ইতিহাস আছে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর 2023 সালে ইউক্রেন ঠিক করেছিল তারা পাল্টা হামলা চালাবে এবং সেই হামলার অন্যতম লক্ষ্য হিসেবে রাশিয়ার কুর্স্ক অঞ্চল, কুর্স্ক শহর সহ, সেটা বেশ সমৃদ্ধ একটি অঞ্চল। সেই অঞ্চলে ইউক্রেন সেনারা ঢুকে পড়েছিল। ইউক্রেন সেনারা রাশিয়ার প্রতিরোধ ভেঙে সেখানে ঢুকে পড়েছিল। তারপর 23 সাল থেকে আজ 25 সাল, প্রায় 2 বছর কুর্স্ক অঞ্চলে তীব্র লড়াই হচ্ছে। যুদ্ধের ইতিহাসে তীব্রতম লড়াইগুলোর একটা হচ্ছে কুর্স্ক শহরে। কিন্তু গত 15 দিন ধরে যুদ্ধাঙ্গনের পরিস্থিতি পাল্টে যেতে শুরু করেছে। যেটা জানা যাচ্ছে যে রাশিয়ান বড় বড় ডিভিশন তারা চারদিক থেকে ঘিরে ধরেছে ইউক্রেনের বাহিনীকে, মাঝখানে আটকা পড়ে গেছে ইউক্রেনের বড় সংখ্যক হাজার হাজার সেনা এবং তাদের অস্ত্রশস্ত্র সহ। এই পরিস্থিতিতে এখন আর কুর্স্ককে
ইউক্রেন যে দখল নিয়েছিল বা কর্তৃত্ব স্থাপন করেছিল সেটা রেখে দেওয়ার আর কোনো সম্ভাবনা নেই। প্রকৃতপক্ষে রাশিয়ার হাতে পরাজিত হয়েছে ইউক্রেন বাহিনী এবং কুর্স্ক ঘিরে ফেলেছে এবং রাশিয়ার হাতে বন্দী হতে চলেছেন হাজার হাজার ইউক্রেনীয় সেনা, তাদের অস্ত্রশস্ত্র সহ। এখন এই পরিস্থিতিতে যুদ্ধে সাধারণত যেটা হয়, যেটা আমরা বারবার দেখেছি, যে যখন কোনো সেনা পরাজিত হয় তখন আত্মসমর্পণের চুক্তি যদি করে তাহলে যে সেনারা ধরা পড়বে তাদেরকে প্রিজনার্স অফ ওয়ার বা পাও বলে তাদেরকে ধরে নিয়ে গিয়ে কারাবন্দি করা হয়, তাদের বিচার হয় বা যাই হয় সেটা পরের ব্যাপার, কিন্তু প্রাণে মারা হয় না। কিন্তু যদি আত্মসমর্পণ না করে তাহলে যেন যুদ্ধই চলছে, কারণ আত্মসমর্পণে কোনো চুক্তি হলো না। তো সেক্ষেত্রে যারা হেরে যাচ্ছে তাদের বিরাট সংখ্যক সেনার প্রাণে মরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এই রকম একটা ঝুঁকির কথা ভেবে ডোনাল্ড ট্রাম্প কদিন আগে বলেছিলেন, রাশিয়াকে অনুরোধ করেছিলেন, যেদিন পুতিনের সাথে ট্রাম্পের দীর্ঘক্ষণ কথা হয় সেই দিন টেলিফোনে অনুরোধ করেছিলেন যে তাদের যেন প্রাণে না মারা হয়। পুতিন পাল্টা বলেছিলেন যে যারা ধরা পড়ছে বা যারা ঘিরে ফেলা অবস্থায় রয়েছে ইউক্রেনের সেনারা, তারা যদি অস্ত্রশস্ত্র সহ আত্মসমর্পণ করে তাহলে তাদেরকে প্রাণে মারা হবে না। কিন্তু এখন পরিস্থিতিটা কি, ইউক্রেন আত্মসমর্পণের কোনো চুক্তি করছে কি না ওখানে কুর্স্কে, সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। যদি আত্মসমর্পণের মতো কোনো ঘটনা না ঘটে তাহলে চারদিক থেকে ঘিরে ধরে হাজার হাজার ইউক্রেনীয় সেনাকে যুদ্ধে মারা যেতে হতে পারে। এইরকম একটা সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছে রাশিয়ার কুর্স্ক অঞ্চল। হ্যাঁ, একদমই। আসলে থাকুন আমাদের সঙ্গে। নিঃসন্দেহে ইউক্রেন রাশিয়ার এই যে যুদ্ধ এবং সেখানে শান্তি বৈঠকের আলোচনা, সৌদি আরবে সেখানে শান্তি বৈঠক হওয়ার কথা, পাশাপাশি এই আপডেটগুলোও কিন্তু উঠে আসছে যে এই যে ইউক্রেনের সেনা, বৃহৎ সংখ্যক ইউক্রেনীয় সেনা যারা রাশিয়ার হাতে বন্দী রয়েছে বা বন্দী হচ্ছে, তাদের ভবিষ্যৎ কি, সেটাও নিঃসন্দেহে গোটা বিশ্বের রাজনীতিতে বা পর্যবেক্ষকরা এই নিয়েও কিন্তু আলোচনা চালাচ্ছেন। এরই পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখানেও কিন্তু এখনও সেখানে সেভাবে শান্তি প্রতিষ্ঠা হয়নি। এরই মধ্যে মোদি সাক্ষাতে ইউনূস অনুরোধ বিবেচনায়, বললেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। বিদেশ মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির সভায় কথা বলেছেন জয়শঙ্কর, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ মোদির সাক্ষাৎ চেয়ে অনুরোধ করেছেন মোহাম্মদ ইউনূস, কিন্তু সেটা এখনও বিবেচনার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ঠিক কি অনুরোধ এসেছে বা এই বিষয়টি নিয়ে ভারত সরকারই বা কী ভাবনা চিন্তা করছে, গোটা বিষয়টি নিয়ে জেনে নেব পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের কাছ থেকে। আশিস দা, দেখো, এপ্রিলের 2 থেকে 4 এই 3 দিন ধরে থাইল্যান্ডের ব্যাংকক শহরে বিমস্টেক গোষ্ঠীর বৈঠক বসছে। বিমস্টেক গোষ্ঠীতে ভারত, বাংলাদেশ ছাড়াও আরও 5টি দেশ আছে, মোট 7টি দেশের গোষ্ঠী। তার মধ্যে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, থাইল্যান্ডের মতো, মায়ানমারের মতো দেশগুলো রয়েছে। সেই বৈঠক বা সম্মেলন যখন চলবে তারই একটি পার্শ্ব বৈঠক হিসেবে মোহাম্মদ ইউনূস একটু দেখা করতে চান, মোদির সঙ্গে কথা বলতে চান। এই রকম অনুরোধ ঢাকার থেকে নয়াদিল্লিতে এসে পৌঁছেছে 3-4 দিন আগে। এরপরেই নয়াদিল্লির বিদেশ মন্ত্রকে এবং সামগ্রিকভাবে সরকারের মধ্যে পিএমও সহ এটা নিয়ে চর্চা শুরু হয়ে যায়। নানান সম্ভাবনার কথা চিন্তার মধ্যে আনা হয়। এক হচ্ছে, যদি দেখা করেন তাহলে বাংলাদেশে যারা অত্যাচারিত তাদের কাছে কি বার্তা যাবে, বা বৃহৎ অর্থে বাংলাদেশি নাগরিকদের কাছে কি বার্তা যাবে। আবার যদি দেখা না করেন তাহলেই বা কি বার্তা যাবে। এদিকে ফেব্রুয়ারি মাসে যখন মোদি ট্রাম্প মিটিং হয়েছিল তখন ট্রাম্প বলেছিলেন যে বাংলাদেশের ব্যাপারটা আমি প্রধানমন্ত্রী মোদিকেই ছেড়ে দিচ্ছি, কেননা তিনি নাকি অনেক বছর ধরে এইসব নিয়ে চিন্তাভাবনা করেন। ট্রাম্প বলেছিলেন তিনি নাকি শত শত বছর ধরে এইসব নিয়ে চিন্তাভাবনা করেন। যাই হোক, শত শত বছরটা আমাদের ধরতে হবে না, ট্রাম্প ওরকম কথা অনেক সময় বলেন। কিন্তু মোদিকে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন ট্রাম্প, এরকম একটা কথা আমরা শুনেছিলাম। আমরা সেই ট্রাম্পের বাইট আমরা দেখিয়েছিলাম কলকাতা
টিভির পর্দায়। সেই দিক থেকে মোদির ওপরে কিছুটা বাড়তি ভরসা যে ট্রাম্প করেছেন, এবং মোদি নিজে যে অনেক চেষ্টা করে বিশ্বগুরু টাইপের একটা ইমেজ গড়ে তুলেছেন, সেই দিক থেকে ইউনুসের সঙ্গে দেখা না করলে সেই ইমেজটাকে একটু ফিকে হবে, এই ভাবনাও কাজ করছে নয়াদিল্লিতে। অন্যদিকে ঢাকার অবস্থা কিন্তু প্রত্যেক দিন খারাপ হচ্ছে। তথাকথিত সাজানো ছাত্রনেতাদের একটা অংশ সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি হুঙ্কার দিচ্ছে, আবার সেনাবাহিনী সেই হুঙ্কারে চুপচাপ না থেকে গোটা ঢাকা অঞ্চলে সেনারা মার্চ করছে, সেনারা নানান জায়গায় অবস্থান নিচ্ছে, এই রকম খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। গতকাল আমরা খবর করেছিলাম 9th ডিভিশন, বাংলাদেশ আর্মির 9th ডিভিশনকে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে। সুতরাং ঢাকার পরিস্থিতিটা অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল, যেটাকে বলা হয় এক্সট্রিমলি ফ্লুইড সিচুয়েশন। সেখানে আজকে সকালে যে খবরটা আমরা করছি, বিকেলে হয়তো সেই খবরটা না থাকতে পারে, আরও অন্য কোনো খবর সামনে চলে আসতে পারে। সুতরাং এই পরিস্থিতিতে ভারত তাড়াহুড়ো করতে চাইছে না, এটাই জয়শঙ্করের কথায় বোঝা যাচ্ছে। জয়শঙ্কর সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে বলেছেন যে বিবেচনায় আছে। বিবেচনায় আছে মানে বাতিল হয়নি, বিবেচনায় আছে মানে অ্যাকসেপ্টেডও হয়নি, গ্রহণ করাও হয়নি। যেটা অনেকে মনে করছেন যে এখনও 10 দিন বাকি আছে বিমস্টেক বৈঠকের, 31 দিনের মাস, এই মার্চ মাস। সুতরাং ঢাকার পরিস্থিতি কোন দিকে যায় সেটা দেখে মার্চ মাসের একেবারে শেষ দিকে 29-30 তারিখ নাগাদ একটা অবস্থান নিলেই চলবে। এত আগের থেকে কমিটেড হয়ে যেতে চাইছে না নয়াদিল্লি, যেটা যথেষ্ট বিবেচনার পরিচয় দেওয়া হচ্ছে বলেই অনেকে মনে করেন। সুতরাং বিদেশ মন্ত্রক ইউনুসের সঙ্গে মোদির বৈঠকের ব্যাপারে ইউনুসের অনুরোধকে ফেলেও দেয়নি, তুলেও নেয়নি, বিবেচনায় আছে, এটাই জানালেন সুব্রমণ্যম জয়শঙ্কর। পাশাপাশি ওই বৈঠকে কেসি বেণুগোপাল, মনীষ তিওয়ারির মতো প্রবীণ কংগ্রেস নেতারা বাংলাদেশে হিন্দুদের ওপরে, সংখ্যালঘু হিন্দুদের ওপরে যে অত্যাচার চলছে, মৌলবাদের দাপাদাপি হচ্ছে, তা নিয়ে যখন উদ্বেগ প্রকাশ করেন, তখন বাংলাদেশের বক্তব্যটা জয়শঙ্কর, ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর সেখানে জানান। জয়শঙ্কর জানিয়েছেন যে বাংলাদেশ বলেছে যা হিংসা হামলা হচ্ছে সেটা রাজনৈতিকভাবে হচ্ছে। অর্থাৎ তার বক্তব্যের ইঙ্গিত হচ্ছে যেহেতু আওয়ামী লীগ নাকি অনেক অত্যাচার করেছিল, তাই এখন যা হচ্ছে সেটা আওয়ামী লীগ বিরোধী হচ্ছে বা শেখ হাসিনার বন্ধুদের বিরুদ্ধে হচ্ছে। বাংলাদেশ নাকি বলেছে ধর্মীয় কারণে কোনো হিংসা হামলা হচ্ছে না। এই কথাটা কোট আনকোট জয়শঙ্কর বিদেশ মন্ত্রকের পরামর্শদাতা কমিটিতে বলেছেন। এখন দেখার যে সামনের দিনগুলোতে ঢাকার পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকে দেখেই সম্ভবত মার্চ মাসের শেষ সপ্তাহের শেষ দিকে ইউনুস মোদি সাক্ষাতের ব্যাপারে একটা সিদ্ধান্ত ভারতের বিদেশ মন্ত্রক বা ভারত সরকার নেবে বলে মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ আশিসদা। কথা বলছিলাম কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। নিঃসন্দেহে মোদি যে সাক্ষাতের আবেদন করেছেন মোদির কাছে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ চান মোহাম্মদ ইউনুস, কিন্তু গোটা বিষয়টি এখন বিবেচনার মধ্যে রয়েছে। দেখা যাক মার্চ মাসের শেষের দিকে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায় কিনা ভারত সরকার। একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। হাওড়ার বেলগাছিয়া 4 দিন হয়ে গেলেও তীব্র জলকষ্ট, এখনো জলকষ্ট মিটছে না। কবে মিটবে জানবো আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত কাছ থেকে। জগন্নাথ, কবে মিটবে এই জলের সমস্যা? সমস্যা মিটতে চলেছে সন্ধ্যের পর থেকে, যেটা আশ্বাস দিয়েছেন এখানকার বিধায়ক গৌতম চৌধুরী। তাছাড়াও তোমাকে বলে রাখি, বেলগাছিয়া ভাগাড়ে ভূবিজ্ঞানীরা ইতিমধ্যে এসেছে এবং সঙ্গে ছিল পুরো কমিশনার, এই পুরসভার সমস্ত আধিকারিকরা। তারা সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে গেছে বেলগাছিয়া ভাগাড়ের ভবিষ্যৎ, অর্থাৎ এখানে আশেপাশে মানুষজন বসবাস কিভাবে করবে, তারা কিভাবে থাকবে। এই যে একটা বড় ফাটল, শুধু ফাটল না, বাড়িও ভেঙে পড়ে যাচ্ছে এবং তুমি দেখতে পাবে রাস্তার বেহাল অবস্থা। সেই সমস্যার সমাধানে আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে জেলা শাসকের অফিসে। পাশাপাশি জলকষ্ট, যেটা বিভিন্ন এলাকা 35টা ওয়ার্ডে জলকষ্টে ভুগছে সাধারণ মানুষ। শিবপুর অঞ্চলে এবং মধ্য হাওড়া, উত্তর হাওড়া, বালি, লিলুয়ার বেশ কিছু অঞ্চল এবং শালকিয়া সমস্ত জায়গায় মানুষজন জল পাচ্ছে না। জলের ট্যাঙ্ক যেগুলো আসছে পুরসভার তরফ থেকে দেওয়া হচ্ছে, সেখানে একেবারে হুড়োহুড়ি পড়ে যাচ্ছে জল নেওয়ার জন্য। ভিড়ের মধ্যে দেখা যাচ্ছে তুমি কিভাবে জল তারা নিচ্ছে। অর্থাৎ
জলের ট্যাঙ্ক বিভিন্ন জায়গা থেকে আনা হলো। কলকাতা পুরসভা থেকে 18টি ট্যাঙ্ক প্রতিদিন আনা হচ্ছে, পাশাপাশি উত্তরপাড়া, শ্রীরামপুর এবং বালি পুরসভা থেকেও জলের ট্যাঙ্ক আনা হচ্ছে, কিন্তু জলের চাহিদা মিটছে না। এলাকার মানুষ যেটা বারবার বলছে, জল খাবার ছাড়াও তাদের পুনর্বাসন, অর্থাৎ যে 300টি বাড়ি ভেঙেছে, বেহাল অবস্থা, এবং প্রায়শই দেখা যাচ্ছে এই 4 দিনের মধ্যে বেশ কিছু বাড়ি ভেঙেও পড়ে যাচ্ছে। এতটাই ফাটল ধরেছে, একটা ভূমিকম্প হলে যে পরিস্থিতি হয় রাস্তা, সেই পরিস্থিতি হয়েছে। এবং পাশাপাশি যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক তারাও এই পরিদর্শন করে গেছে। তারা যেটা হচ্ছে মিথেল গ্যাসের যে উৎপন্ন হচ্ছে এবং এই ভাগাড়ে দীর্ঘদিন ময়লা জমতে 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 এমন একটা আকার ধারণ করেছে, যার ফলে এইরকম বড়সড় ঘটনা এবং জলের পাইপ ফেটে বিপত্তি, তারপরে এরকম বড়সড় একটা ঘটনা ঘটলো। তবে এই মুহূর্তে জেলা শাসকের অফিসে গুরুতর মিটিং হচ্ছে এবং মিটিং এর পরে সিদ্ধান্ত নেওয়া হবে কিভাবে একের পর এক সমস্যার সমাধান করা হয়। ধন্যবাদ জগন্নাথ। কথা বলছিলাম প্রতিনিধি জগন্নাথ সামন্তর সঙ্গে। ফিরলাম বিরতির পর। কলকাতা হাইকোর্টের অনুমতিতে শুভেন্দুর র্যালি। পূর্ব মেদিনীপুরে হলদিয়ায় মঞ্জুশ্রী থেকে শুরু হয় এই র্যালি, সিপিটি মার্কেট পর্যন্ত র্যালি। সম্প্রতি তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। তারপরেই শুভেন্দু অধিকারী গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরে বিজেপির সংগঠন সংকটে পড়ে বলে মনে করছে অনেকে। সেই সংকট কাটিয়ে উঠতে বিজেপির পক্ষ থেকে সাংগঠনিক বৈঠক করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরেই হলদিয়াতে র্যালি করার সিদ্ধান্ত নেন শুভেন্দু অধিকারী, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় প্রশাসন। বিভিন্ন বোর্ডে পরীক্ষা হচ্ছে বলে মিছিলের অনুমতি দেয়নি হলদিয়া দুর্গাচক থানা। তারপরে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী, তাকে শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। তারপরেই এদিন মিছিল করেন শুভেন্দু অধিকারী। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন হলদিয়ায়, সেখানে শক্তি প্রদর্শন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিছুদিন আগেই হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। ফলত খুব স্বাভাবিকভাবেই হলদিয়াতেই বিজেপির সংগঠন এবং শুভেন্দুর সংগঠন নিয়ে প্রশ্ন ওঠে। এরপরে পরেই কিন্তু শুভেন্দু অধিকারী সেখানে সভা করার সিদ্ধান্ত নেন, যদিও প্রশাসনের নির্দেশ বাদশাদে সভায়। তারপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে এই সভা এবং মিছিল করার অনুমতি নেন শুভেন্দু অধিকারী। শর্ত সাপেক্ষে সেই মিছিল হলো। তৃণমূল মুখপাত্র ও তার পরিবারকে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ। তৃণমূল মুখপাত্র ও পানিহাটি কাউন্সিলরকে হুমকি ফোন। ঘটনার তদন্তে খড়দা থানার পুলিশ। তৃণমূল মুখপাত্র তার পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি ফোন। ঘটনার তদন্তে খড়দা থানার পুলিশ। প্রতিনিধি জয়ন্ত মজুমদার রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। জয়ন্ত, কি জানা যাচ্ছে বিষয়ে, পুলিশ কি বলছে, কে বা কারা এই হুমকি দিল, কি জানতে পারছো? দেখো, যেমনটা জানতে পারা যাচ্ছে যে কে বা কারা হুমকি দিচ্ছে এই বিষয়টি এখন তদন্তের মধ্যে রয়েছে। তবে গতকালকে রাত্রিবেলা কিন্তু একটু হুমকির ফোন আসে এবং সেই ফোনে কিন্তু বলা হয় যে বিধায়ক এবং বিধায়কের ছেলে তাই কিন্তু শত্রু বীজের উপর বেঁধে ঝুলিয়ে রাখা হবে এবং জড়িয়ে দেওয়া হয় আর্যিকর কাণ্ডের নির্দেশদা তরুণীর নামও। যে এই যে আর্যিকরের নির্দেশদা তরুণীর মৃত্যু ঘটলো সেটাতে তারা কি করলেন এই বিষয়ে কিন্তু তাদেরকে হুমকি দেওয়া হয়। সম্রাট চক্রবর্তীকে হুমকি দেওয়া হয়, তিনি তৃণমূলের মুখপাত্র রয়েছে। গোটা ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনারের অন্তর্গত ভোলা থানায় কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে এবং কিন্তু সেই বিষয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। হুমকির ফোনটি মূলত কার কোথা থেকে এসেছিল, যদিও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে দলীয় মুখপাত্র সম্রাট চক্রবর্তীর তরফ থেকে এই যে ফোন, সেই ফোনটি ভিন রাজ্য থেকে এসছে। তবে গোটা ঘটনায় ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ জয়ন্ত। কথা বলছিলাম প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে। ভাইয়ের গায়ে আগুন দেওয়ার অভিযোগ আর এক ভাইয়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। পুকুর সংস্কারকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষ। বাঁকুড়ার সাহানা রঘুনাথপুর দক্ষিণ পাড়ার ঘটনা। উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি ও দোকান ভাঙচুর চালায়। পুকুর সংস্কারকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষ, সেখান থেকে এক ভাইয়ের গায়ে আগুন ধরালো আর এক ভাই, এমনটাই অভিযোগ উঠছে। অভিযুক্তের বাড়ি ও দোকান ভাঙচুর, উত্তেজিত জনতার। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন,
পুকুর সংস্কারকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষ। কাটমানি নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরেও বেপরোয়া দলের এক শ্রেণীর নেতা কর্মীরা। বর্ধমানে আউশ গ্রামের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সদস্য বিল্লু মাঝির। ঘটনা সুর চড়িয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে ফের কাটমানির অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। উক্তা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাল গ্রামের বাসিন্দা নিভা পাল নামে এক মহিলা অভিযোগ করেন তার থেকে ৩,০০০ টাকা কাটমানি চাওয়া হয়েছে বলে। টাকা না দিতে পারায় নির্মীয়মান বাড়ির ছবিও তোলা হয়নি বলে অভিযোগ ওই মহিলার। এই বিষয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন নিভা পালের ছেলে গৌতম পাল। মাঝি সভাপতি উনি বললেন যে ৩,০০০ টাকা দিলে তো ফটো হবে, নাহলে ফটো হবে না। আমি বললাম আমি এখন কোনো 10 পয়সা দেবার ক্ষমতা আমার নাই। আমার 3 কাঠা জমি ছিল, আমার 3 কাঠা জমি বন্ধ করে গেছে। অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য বিল্লু মাঝি। এই ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি। এটা সম্পূর্ণ ভুল তথ্য। হ্যাঁ, কেননা আমাদের সরকার, মামাটি সরকার গরিব মানুষকে টাকা দিচ্ছে বাড়ি করার জন্য। হ্যাঁ, তা আমাদের সরকার বলেছে কোনো কিছু কাটমানি নেওয়া যাবে না। হ্যাঁ, আমরা সেইটাই সবার কাছে তুলে ধরেছি এবং সবাই জানে যে আমরা খবর দেখি সবাই সাধারণত। হ্যাঁ, যে টাকা নেওয়া যাবে না, আমরা বরং লোককে সাহায্য করি। ও যে কোন ভিত্তিতে কথা বলেছে জানি না। আবাস যোজনায় বাড়িতে প্রথম ধাপের যে টাকা, সেই টাকা আসার পর তাদের লিন্টন পর্যন্ত উঠেছে। লিন্টন পর্যন্ত ওঠার পর সেকেন্ড ধাপের টাকা, থার্ড ধাপের টাকা ঢুকবে বলে যে সার্ভে হয়েছে পঞ্চায়েত থেকে, সেই সার্ভের সময় ওই গ্রামের স্থানীয়, ডাঙ্গাল গ্রামের স্থানীয় তৃণমূলের পঞ্চায়েতের সদস্য বিল্লু মাঝি, তার কাছ থেকে তিনি ৩,০০০ টাকা দাবি করেন। টাকা না দিলে তোদের ঘর আটকে দেবো। এটা দিদির ঘর, যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেটাকে বাংলার আবাস যোজনা বলে চালাচ্ছে এবং এই ঘটনায় কাটমানি দাবি করছে। নিভা পালের নামে এবছরই বাংলা আবাস যোজনার বাড়ি বরাদ্দ হয়। প্রথম কিস্তির টাকা পাওয়ার পর তিনি বাড়ি নির্মাণ শুরু করেন। এরপর দ্বিতীয় কিস্তির জন্য তিনি আবেদন করেন। প্রশাসনের এক আধিকারিক নির্মীয়মান বাড়ির ছবি তুলতে তার বাড়িতে আসেন। তখন পঞ্চায়েত সদস্য বিল্লু মাঝি ছবি তুলতে বাধা দেয় এবং ৩,০০০ টাকা দাবি করে বলে অভিযোগ উপভোক্তার। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থেকে শেখ আব্বাস আলীর রিপোর্ট, কলকাতা টিভি। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অমৃত জল প্রকল্পের কাজে বাধা দেওয়ার অভিযোগ। ঘটনায় মহিষাদলের বিধায়ক ঘনিষ্ঠের নামে এফআইআর দায়ের তমলুকের চেয়ারম্যানের। অভিযোগ, মুখ্যমন্ত্রী উদ্বোধন করা প্রকল্পে বাধা দিচ্ছেন তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ। ঘটনায় বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছে। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তমলুক শহরের প্রতিটি এলাকায় পানীয় জল পৌঁছে দিতে রাজ্য সরকারের তরফে অমৃত জল প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের জন্য ১০৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রীর ওই প্রকল্পে বাধা দেওয়ার অভিযোগ উঠছে মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর ঘনিষ্ঠ কার্তিক তুঙ্গ নামে স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, বেআইনি কাজ বলে বন্ধ করে দেওয়া হয়েছে প্রকল্পের কাজ। প্রায় 18 দিন ধরে বন্ধ ওই এলাকায় অমৃত প্রকল্পের কাজ বলে সূত্রের খবর। वो जो काम हो रहा था वो यहाँ का ग्रामीण लोग जो है वो बोले कि इलीगल काम है और जब तक इसका निर्णय नहीं निकलेगा तब तक काम नहीं किया जाएगा। तो हम लोग भी उनका बात माने और काम बंद कर दिया। তৃণমূল বিধায়কের দাবি, ওয়ার্ক অর্ডারে নন্দকুমারের ইচ্ছাপুরে কাজ হওয়ার কথা ছিল, কিন্তু ঠিকাদার সংস্থা মহিষাদলের অমৃত বেরিয়ায় কাজ করতে চলে আসে। তবে তিনি জানিয়েছেন সরকারি প্রকল্প বন্ধ হওয়ার কোনো প্রশ্নই নেই। কি হচ্ছে যাতে ওতে কোনো এলাকার মানুষ আতঙ্কিত হয়ে এটা বোধহয় করছে। এবারে সরকারি প্রজেক্ট বাধা দেওয়ার তো কোনো জায়গা নেই। বিষয়টাকে নিয়ে আলোচনা করে কোন জায়গায় হচ্ছে, যদি ওই জায়গায় করতেই হয় বাধা দেওয়ার কোনো ব্যাপার নেই। সরকারি প্রজেক্ট হবে, কিন্তু কিভাবে হবে, তাতে অমৃত বেরিয়ার লোকেরা কোনো রকম কোনো বিপদের সম্মুখীন হবে কিনা, কোনো সাফার করবে কিনা, সেগুলো ক্লিয়ার করে দেওয়ার পরে বলে কে আপত্তি করবে, আপত্তি করার জায়গা নেই। তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানিয়েছেন সমন্বয়ের অভাব রয়েছে। দ্রুত সমস্যা কাটিয়ে কাজ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি অভিযুক্ত তৃণমূল নেতার নামে এফআইআর দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। প্রসেসিং লেভেলে তারা কথাবার্তা বলছেন, আমরাও আমাদের দলগতভাবে কথাবার্তা বলছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কালকের এমন একটা পরিস্থিতি হয়েছিল যে কালকের ওনারা মানে তারা খুব ভীত হয়ে কালকে তারা এসেছিলেন, যার ফলে বাধ্য হয়ে তারা কাজ ছেড়ে চলে যাবে এইরকম একটা কথা বলাতে বাধ্য হয়ে আমরা কালকের
ওই ব্যক্তির বিরুদ্ধে আমরা মহিষাদল থানায় এফআইআর করি। ঘটনায় পাল্টা ভাগবাটোয়ারার প্রসঙ্গ টেনে তৃণমূলকেই আক্রমণ করেছে জেলা বিজেপি নেতৃত্ব। ওদের নিজেদের ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোল হচ্ছে, একদম মানুষের উন্নয়নের পাশে দাঁড়ানোর কোনো ইচ্ছা নাই। এবং বিশেষ করে যে বিধায়কের নাম বললেন, উনি যেভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছেন এবং যেখানে স্বাদ পাচ্ছেন টাকার, ওখানে ঝাঁপিয়ে পড়ছেন দলবল নিয়ে। এটাই শূন্য জ্ঞান হয়ে গেছে। খোদ মুখ্যমন্ত্রীর অমৃত প্রকল্প নিয়ে শুরু রাজনৈতিক তরজা। প্রকল্পে বাধা দেওয়ায় এবার নাম জড়িয়েছে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠের। তবে দ্রুত সমস্যা মিটে যাওয়ার আশ্বাস দিয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব থেকে জেলা প্রশাসন। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। একটা ছোট্ট বিরতি নেব, ফিরছি, সঙ্গে থাকবেন। ঘাটালের বন্যা পরিস্থিতি মোকাবিলায় বড় পদক্ষেপ। 23 কোটি টাকা ব্যয়ে ঝুমি নদীর ওপর তৈরি হচ্ছে ভগবতী সেতু। ঠিক তার পাশেই 7.5 কোটি টাকা ব্যয়ে তামিল্লা স্লুইস গেট তৈরি হওয়ায় খুশি এলাকার কৃষক থেকে স্থানীয় মানুষজন। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে মনসুকা পঞ্চায়েত এলাকায় ঝুমি নদীর উপর ভগবতী সেতু নির্মাণের কাজ শেষের পথে। 23 কোটি ব্যয়ে তৈরি হচ্ছে সেতুটি। এদিকে ঝুমি নদীর সংযোগস্থল এলাকায় তামিল্লা খালের উপর তৈরি হচ্ছে স্লুইস গেট। তামিল্লা স্লুইস গেট তৈরির ফলে একদিকে যেমন বর্ষার জল নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, অন্যদিকে সারা বছর তামিল্লা খালের জল ধরে রেখে চাষবাসে সাহায্য হবে বলেই আশাবাদী স্থানীয়রা। আমরা খুবই খুশি। আমি পশ্চিমবঙ্গে একজন ভোটার হিসাবে দিদির কাছে অসংখ্য ধন্যবাদ। তিনি আমাদের এতদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ করছেন। আমাদের হুগলির কিছুটা অংশ এবং মেদিনীপুরের এই দিকটা পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ 100 ভাগ উপকৃত হবেন। কৃষক, সাধারণ মানুষ, পথ চলতি মানুষ সকলেই। এটা আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল। প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে এই ব্রিজটা তৈরি হচ্ছে। এটা একটা সুইলিশ ব্রিজ আর কি। জলের নিয়ন্ত্রণ করা হবে, বর্ষার সময় জল আবার নদীতে চলে আসবে, জল যদি বেশি হয় সেটা নিয়ন্ত্রণ করা হবে। তো এটা শুরু হয়েছে ডিসেম্বর মাসে, 6 মাসের সময়সীমা এখানে দেওয়া হয়েছে। জুন জুলাই শেষ হয়ে যাওয়ার কথা। প্রতি বছর বর্ষা এলেই ঝুমি নদীর উপর পারাপারের একাধিক বাঁশের সাঁকো ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন স্থানীয়রা। তাঁদের দীর্ঘদিনের দাবি ঝুমি নদী পারাপারে কংক্রিটের সেতু। এলাকাবাসীর চাহিদাকে মান্যতা দিয়ে রাজ্য সরকারের গ্রামোন্নয়ন দপ্তর ঝুমি নদীর উপর ভগবতী সেতু তৈরি শুরু করে। সেই কাজই প্রায় শেষের পথে। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। আইপিএলে ইডেনে আসন পিছু 50 টাকা বিনোদন কর ধার্য করার প্রস্তাব 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দের। এখন আসন পিছু 15 টাকা আদায় করে পুরসভা। সেবের প্রাক্তন সম্পাদক এই বিশ্বরূপ দে, তিনি কিন্তু দাবি করেছেন যে 50 টাকা করে আদায় করা হোক। কি বলেছেন তিনি, শুনুন। আইপিএল হচ্ছে প্রফেশনাল লিগ, অর্থাৎ এন্টারটেনমেন্ট ক্রিকেট। এই ক্রিকেটে বিনোদন কর, যেটা সাধারণ ক্ষেত্রে ক্রিকেটের জন্য 15 টাকা নেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের পৌরসভার তালিকায় অনুযায়ী রিয়েলিটি শোর ক্ষেত্রে 50 টাকা নেওয়া হয়। এটা 50 টাকা করা হোক। আমার খুব সহজ বিষয়, কারণ ক্রিকেট যখন ভারত পাকিস্তান, ভারত ইংল্যান্ড, ভারত অস্ট্রেলিয়া, ভারত নিউজিল্যান্ড খেলে, সেটা একটা দেশ খেলছে। সেখানে দেশের ক্ষেত্রে আপনি সেই রেটটাকে 15 টাকা টিকিট পিছু করছেন, সিট পিছু করছেন, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু এটা তো পুরোটাই ব্যবসায়িক বাণিজ্যকরণ হয়েছে ক্রিকেটের। এক্ষেত্রে যে টিকিটের মূল্য 3,500, 5,000, 15,000, সেখানে মাত্র 50 টাকা কলকাতা পৌরসভাকে দেবে না। আমি শুধু এই সামান্য অনুরোধ করার জন্য এই প্রশ্নটা করেছিলাম। হ্যাঁ, আমি সিএবিতে ছিলাম, আমি সিএবি সম্পাদক ছিলাম, আমি সিএবি ট্রেজারার ছিলাম, আমি দীর্ঘদিন সিএবি করেছি, কিন্তু এ টাকা তো সিএবি দেবে না, এ টাকা দিতে হবে কেকেআরকে। এ নিয়ে আমরা কথা বলবো। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দুর্গাদাস, বিশ্বরূপদের এই যে প্রস্তাব, এটা নিয়ে কলকাতা পুরসভার মেয়র, তার কোনো রিয়াকশন কিছু পাওয়া গেছে বা পুরসভা কি ভাবছে এই বিষয়টা নিয়ে? দেখো, মেয়র এই বিষয়টা নিয়ে কিছু না বললেও বিশ্বরূপ দে যে প্রস্তাবটা দিয়েছেন যে 15 টাকা করে এই সিট পিছু যে ট্যাক্সটা, বিনোদন করটা নেওয়া হয় কলকাতা পুরসভার পক্ষ থেকে, সিএবি কে
বলার জন্য তিনি প্রস্তাব রেখেছেন যে যাতে এই 15 টাকা বৃদ্ধি করে 50 টাকা করা হয়। যদিও বিষয়টি নিয়ে কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমার তিনি স্পষ্ট করে বলেছেন যে ইডেন গার্ডেন্সে যেহেতু খেলার মতো বিষয়গুলো যুক্ত থাকে এবং প্রচুর মানুষ এই খেলা প্রেমী তারা এখানে আসেন খেলা দেখতে, তাদের একটা আবেগ কাজ করে। এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে হঠাৎ করে যদি 15 টাকা থেকে 50 টাকা করে দেওয়া হয় এই এন্টারটেনমেন্ট করটা, তাহলে হয়তো সিএবি পরবর্তীকালে তাদের যে সিটের যে টিকিটের দাম সেটা হয়তো বৃদ্ধি করতে পারে, যেটা ক্রিকেট প্রেমী মানুষজনের উপর একটা চাপ সৃষ্টি হতে পারে। কিন্তু বিষয়টা এখানেই থেকে বিগত দিনে কলকাতা পুরসভার অনেক বেশ কয়েক কোটি টাকা পাওনা আছে এই আইপিএল এর আয়োজক সংস্থা এবং সিএবির কাছ থেকে, যে টাকা এখনো পর্যন্ত কলকাতা পুরসভা রিয়েলাইজ করতে পারেনি। ইতিমধ্যেই কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে কলকাতা পুরসভার বর্তমান পুর কমিশনার তিনি সিএবি কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তার মাধ্যমে যাতে এই বকেয়া টাকা বা বকেয়া এন্টারটেনমেন্ট করার টাকাটা তারা রিয়েলাইজ করতে পারেন সেই বিষয়টা নিয়ে চেষ্টা চালানো হচ্ছে। তবে অভিজ্ঞ মহলের ধারণা যে কোথাও গিয়ে এই বিশাল অঙ্কের যে টাকা বকেয়া পড়ে রয়েছে সেই অঙ্কের টাকা কলকাতা পুরসভা কোনোভাবে তুলতে পারছে না। তার কারণ হচ্ছে যেহেতু হয়তো কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে শাহরুখ খান যুক্ত আছে, শাহরুখ খানের মতো সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীর সম্পর্ক ভালো, সেক্ষেত্রে একটা হয়তো বাধ্যবাধকতা থাকলেও থাকতে পারে। তবে কলকাতা পুরসভার কাছে 15 টাকা এন্টারটেনমেন্ট করটাকে বৃদ্ধি করে 50 টাকা করা হবে কিনা তার থেকেও বড় কথা হচ্ছে বিগত দিনের যে বেশ কয়েক কোটি টাকা বকেয়া কর সেখানে এই সিএবি এবং আইপিএল এর আয়োজক সংস্থার কাছে জমে রয়েছে, সেই টাকাটা যত দ্রুত সম্ভব রিকভারি করা যায় তত এই বড় অঙ্কের টাকাটা কলকাতা পুরসভার শহর কলকাতার মানুষের পুরো পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে এই টাকা কাজে লাগালে এটা অনেক বেশি কার্যকরী হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ধন্যবাদ দুর্গা দাস। কথা বলছিলেন প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আইপিএল ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে যাওয়ায় গ্রেফতার বর্ধমানের বাসিন্দা ঋতুপর্ণ পাখিরা। মাঠে ঢুকে বিরাট কোহলির পা জড়িয়ে ধরে ওই ব্যক্তির দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল যখন খেলা চলছিল সেই সময় কিন্তু মাঠের মধ্যে ঢুকে পড়েন এই ঋতুপর্ণ পাখিরা। বিরাট কোহলির পা ধরে শুয়ে পড়েন, নমস্কার করেন তাকে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। গতকাল যখন কেকেআর এবং আরসিবির মধ্যে ম্যাচ হচ্ছিল, বিরাট কোহলি ব্যাটিং করার সময় এই ঘটনা ঘটে। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে তিনি একেবারে সরাসরি মাঠে বিরাট কোহলির কাছে পৌঁছে যান। বিরাট কোহলিকে তার পা জড়িয়ে ধরেন তিনি এবং সেই কারণে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। নোট বিতর্কে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা ঘর ভর্তি পোড়া নোটের স্তূপ, নজিরবিহীনভাবে ফুটেজ সহ তদন্তের রিপোর্ট আপলোড। শীর্ষ আদালতের বিচারপতি বর্মার সম্পর্কে অভিযোগের তদন্তে কমিটি গঠন। সুপ্রিম কোর্টের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনা অস্বীকার বিচারপতি যশবন্ত বর্মার। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে পোড়া টাকার পাহাড়, নজিরবিহীনভাবে ফুটেজ সহ রিপোর্টে আপলোড করল সুপ্রিম কোর্ট। শনিবার শীর্ষ আদালতে পেশ করা হয় 25 পাতার রিপোর্ট। অন্যান্য তথ্যের সঙ্গে বেশ কিছু ছবি এবং ভিডিও ছিল সেই রিপোর্টে। সুপ্রিম কোর্টের কাছে আগুন লাগার দিনের ফুটেজ সহ রিপোর্ট পেশ করে দিল্লি হাইকোর্ট। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরে কলেজিয়ামের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তাদের সিদ্ধান্তে তদন্তে উঠে আসা যাবতীয় তথ্য, নথি এবং ছবি জনসাধারণের সামনে তুলে ধরল দেশের সর্বোচ্চ আদালত।
দিল্লি হাইকোর্টের পাঠানো রিপোর্ট নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করল শীর্ষ আদালত। তবে বিচারপতি যশবন্ত ভার্মার বাড়ি থেকে কত টাকা উদ্ধার হয়েছে সেই তথ্য এখনো প্রকাশ্যে আনা হয়নি, যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছেন বিচারপতি যশবন্ত ভার্মা। পুরোটাই চক্রান্ত চলছে, বদনাম করতেই পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি বিচারপতি ভার্মার। অন্যদিকে টাকা উদ্ধারের ঘটনায় বিচারপতি যশবন্ত ভার্মার ফোন কলের তথ্য চেয়ে পাঠালো দিল্লি হাইকোর্ট। দিল্লি পুলিশের কাছ থেকে এই সংক্রান্ত যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। বিচারপতি ভার্মার বাংলোয় নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল, কারা তার দায়িত্বে ছিলেন সেই তথ্য দিতে বলা হয়েছে পুলিশকে। আগুন লাগার দিন খবর পেয়ে কোন দমকল কর্মীরা প্রথম বিচারপতির বাড়িতে পৌঁছেছেন তাদের তথ্য জানতে চেয়েছে হাইকোর্ট। গত 6 মাসে বিচারপতির ফোন থেকে কাকে কাকে ফোন করা হয়েছিল, কি ফোন তার কাছে এসেছিল তার বিশদ তথ্য চেয়েছে হাইকোর্ট। বিচারপতি ভার্মার সম্পর্কে ওঠা অভিযোগের তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তাতে রয়েছেন পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শিল লাগু, হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি জিএস সান্দাওয়ালিয়া এবং কর্ণাটক হাইকোর্টের বিচারপতি অনু শিবরামন। তদন্ত সম্পূর্ণ না হওয়া অবধি বিচারপতি ভার্মাকে বিচার সংক্রান্ত কোনো কাজ না দেওয়ার নির্দেশ দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। এই 3 সদস্যের কমিটি কি সিদ্ধান্তে আসে, শেষ পর্যন্ত কি কি রিপোর্ট প্রকাশ করে তদন্ত কমিটি, সেদিকেই তাকিয়ে সারা দেশ। কলকাতা টিভি। কংগ্রেস সাংসদ শশী থারুরকে ঘিরে কংগ্রেসের অন্দরমহলের বিতর্ক আর থামার লক্ষণ নেই। বিমানে শশী তার সহযাত্রী বিজেপি সাংসদের সঙ্গে তোলা সেলফি ভাইরাল হতেই ফের অস্বস্তিতে কংগ্রেস। শশীর দলত্যাগ নিয়ে সম্প্রতি তৈরি হওয়া জল্পনায় ওই ভাইরাল ছবিও তার সঙ্গে গেরুয়া সাংসদের মন্তব্যে বাড়তি মাত্রা জুড়ে দিয়েছে। দল তাকে কাজে না লাগালে বিকল্প পথ খুঁজতে হবে। সম্প্রতি সমাজ মাধ্যমে এক পডকাস্টে এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর। প্রত্যাশিত কারণেই তাতেই বিড়ম্বনায় পড়েছিল এআইসিসি। সেই থেকেই জল্পনা শুরু। কংগ্রেসের সঙ্গে তার দূরত্ব বাড়ছে আঁচ করতে পেরে তৎপর হয়ে ওঠে বাম ও বিজেপি নেতারা। কেরলের বাম ও বিজেপির একাধিক নেতা তাদের দলে শশীর স্বাগত বলেও বার্তা দেন। পরিস্থিতি ক্রমে ঘোরালো হয়ে উঠছে দেখে কেরলের আরেক সাংসদ বিরোধী দলনেতা রাহুল গান্ধী দিল্লিতে শশীর সঙ্গে কথা বলেন। কিন্তু তাতেও যে চিড়ে ভেজেনি তার আভাস মিলল সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিতে, যেখানে বিমানের মধ্যে সেলফিতে এক ফ্রেমে দেখা যায় শশী থারুর এবং ওড়িশার বিজেপি সাংসদ বৈজয়ন্ত জয় পান্ডেকে। কংগ্রেস সাংসদের সঙ্গে ছবি শেয়ার করে বিজেপি সাংসদ লেখেন, অবশেষে আমরা একই পথে যাত্রা করছি। তাতেই শশীকে নিয়ে ফের বিতর্ক। রাজনৈতিক মহলের প্রশ্ন, তবে কি শশী কংগ্রেস ছেড়ে পদ্মমুখী? এর জবাব মেলেনি শশীর কাছ থেকে। তবে দীর্ঘদিন রাজ্যসভার সদস্য ও এআইসিসির অন্যতম সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের সঙ্গে শশীর বিরোধিতা দীর্ঘদিনের। প্রদেশ নেতৃত্ব বস্তুত শশীকে একঘরে করে রেখেছে। এর আগে কংগ্রেসের সভাপতি নির্বাচনে প্রার্থী হয়েও শশী গান্ধী পরিবারের বিরাগ ভাজন হয়েছিলেন। কলকাতা টিভি। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ইউনূস প্রশাসনের ভূমিকায় উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। বেঙ্গালুরুতে সংঘের সর্বভারতীয় প্রতিনিধি সভার 3 দিন ধরে চলা অধিবেশনে ওই বিষয়ে প্রস্তাব গৃহীত হয়। বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধে চাপ তৈরির লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে আরএসএস। বাংলাদেশে মোহাম্মদ ইউনূস প্রশাসনের আমলে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। রাজধানী ঢাকা সহ দেশের নানা জায়গায় হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনাস্থল, ঘর বাড়ি, দোকান আক্রান্ত হচ্ছে। এই নিয়ে আগেই ভারতের বিদেশ মন্ত্রক উদ্বেগ প্রকাশ করে ইউনূস প্রশাসনকে বার্তা দিয়েছিল। এবার একই উদ্বেগ প্রকাশ করে বেঙ্গালুরুতে সংগঠনের শীর্ষ স্তরের অধিবেশনে প্রস্তাব নেয় আরএসএস। বাংলাদেশে হিন্দু নিগ্রহ ও মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষিতে তাদের পাশে দাঁড়ানোর আবেদন জানানো হয়েছে সংঘের তরফে। তাদের 3 দিন ধরে চলা সর্বভারতীয় প্রতিনিধি সভায় তারা একটি প্রস্তাব গ্রহণ করেছে। সংঘের প্রস্তাবে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন বলে দাবি করা হয়। এই ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য কেন্দ্রকে আর্জি জানিয়েছে আরএসএস। সেই সঙ্গে বাংলাদেশের ইউনূস প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক মহলের কাছেও আহ্বান জানানো হয় প্রস্তাবে। बांग्लादेश के अंदर जो है हिंदू और माइनॉरिटी कम्युनिटीज जो है उनका जो ह्यूमन राइट वायलेशन हो रहा है और कंटिन्यूअस वायलेंस, इनजस्टिस, ऑपरेशन, ये जो हिंदू समाज सहित ऑल द माइनॉरिटीज ऑफ बांग्लादेश उनके साथ जो हो रहा है उसको लेकर हमने एक चिंता व्यक्त की है। বাংলাদেশ প্রশ্নে ভারতের ভূমিকাতে যে সংঘ পুরোপুরি আস্থা রাখতে পারছে না, প্রতিনিধি সভায় একাধিক বক্তার কথায় তা স্পষ্ট হয়ে গিয়েছে। সেই প্রেক্ষিতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে প্রস্তাব নেওয়ার চাপ নরেন্দ্র মোদীর সরকারের উপর বাড়িয়ে দিল বলেই রাজনৈতিক মহলের ধারণা। কলকাতা টিভি। 4টে 4 দিক আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।